এই হাসিটুকু দিয়েই তো 7 খুন মাফ, তাই না? রুহান আবার হাসলো। রোদেলা ছেলেকে বুকে চেপে ধরলো। অতঃপর ছেলেকে ফ্রেশ করিয়ে হলরুমে নিয়ে গেল। হলরুমে তাজউদ্দিন মাহমুদ বসে খবরের কাগজ পড়ছিলেন। রুহান তার দাদাভাইকে দেখেই মিষ্টি করে দাদাভাই বলে ডেকে উঠল। রুহানের কণ্ঠ শুনে তাজউদ্দিন মাহমুদ খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সামনে তাকান আর দেখতে পান রুহান ওনার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে আছে। উনিও হেসে হাত বাড়িয়ে বললেন, আমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, আসুন দাদাভাইয়ের কোলে আসুন। রুহান তার দাদা ভাইয়ের কোলে ঝাঁপ দেন। রোদেলা রুহানকে দিয়ে রান্নাঘরে গেল, যেয়ে তার শাশুড়ি মাকে বলল, দেখলে তোমার নাতির কাণ্ড? যত অন্যায়ই করবে তারপর হাসি দিয়ে সব মাফ পেয়ে যাবে। নাজমা বেগম হাসলেন, বললেন, হ্যাঁ, আমার নাতির এই হাসিটুকু কোটি টাকার সম্পদের চেয়েও বেশি। রোদেলা শাশুড়ির কথায় হাসলো। অতঃপর টেবিলে নিয়ে নাস্তা রাখলো। ফের রান্নাঘরে এলো নাজমা বেগম। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ আমার ছেলেটা থাকলে এই সংসারটা পরিপূর্ণ হতো। নাজমা বেগম আঁচলে চোখ মুছলেন। রোদেলা নাজমা বেগমকে আলতো জড়িয়ে ধরল, বলল, বলেছি না, এইসব ভেবে মন খারাপ করবে না। নিয়তিকে মেনে নাও। দেখো না, আমি এখন আর মন খারাপ করি না। নিয়তিকে মেনে নিয়েছি আমি। নাজমা বেগম বললেন, আমাদের অগোচরে যে কান্না করিস তা আমি জানি। আমার কাছে লুকিয়ে লাভ নেই রে মা। রোদেলা অন্য প্রসঙ্গে চলে গেল, বলল, মা আসো তো, নাস্তা করবে, আমার খুব খিদে পেয়েছে। নাজমা বেগমকে নিয়ে সে নাস্তার টেবিলে গেল। সবাইকে নাস্তা দিয়ে রুহানকে রুহানের জন্য রান্না করা খিচুড়ি খাওয়ালো। অতঃপর নিজে গেল। তাজউদ্দিন মাহমুদ কাজে চলে গেলেন। নাজমা বেগম রুহানকে নিয়ে সময় কাটাতে লাগলেন আর রোদেলা দুপুরে রান্না চড়িয়ে দিল। কাজ করতে করতে রোদেলা নিজের করুণ ভাগ্যের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। এই যে একটা বছর হলো তাসিন নেই, এই একটা বছরে তার বাবা তার খোঁজ খবর নেয়নি। ক্যান্টনমেন্ট থেকে যেদিন এসেছে সেদিন শুধু এক পলক এসে নাতিকে দেখে গিয়েছে। অগত্যা মেয়েকে একটু সান্ত্বনার বাণী ছুড়ে গিয়েছে। এরপর আর কোনো খোঁজই নেয়নি। হয়তোবা ভেবেছেন মেয়ে আর নাতিকে যে ওনার ঘাড়ে চাপবেন, যদি মেয়ে আর নাতির খরচা বহন করতে হয় তখন। কিন্তু তিনি হয়তো জানেন না রোদেলার শ্বশুর শাশুড়ির শত কষ্ট হলেও রোদেলা আর ওনাদের প্রাণপ্রিয় নাতিকে নিজেদের কাছেই রেখে দিবেন, অন্যের বোঝা হতে দিবেন না। রোদেলা আর রুহান ওনাদের চোখের মণি। তবে রোদেলার জীবনে এসব নিয়ে কোনো আক্ষেপই থাকতো না যদি তাসিন তার পাশে থাকতো। শুধুমাত্র এই আক্ষেপটাই তাকে সারা জীবন বয়ে বেড়াবে। রোদেলা যখন নিজের জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত, তখনই সশব্দে রোদেলার ফোন বেজে ওঠে। রোদেলা ফোন রিসিভ করে। নিহা ভিডিও কল দিয়েছে। নিহার দিনও খুবই ভালো কাটছে। সংসার পড়াশোনা সব মিলিয়ে ভালোই কাটছে। বলা বাহুল্য, এইচএসসি পরীক্ষার 3 মাস পর রেজাল্ট বের হয়েছিল। নিহা জিপিএ 5 পেলেও রোদেলা পায়নি। কারণ রোদেলা যে পরীক্ষার সময় অসুস্থ ছিল, তবুও সে হিসেবে রোদেলার রেজাল্ট ভালো এসেছে। রোদেলার এসেছে 4.82। রোদেলা আর পড়াশোনা করতে চায়নি, তবুও শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতে এখানের একটা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর নিহা চট্টগ্রামে পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে। নিহার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন নিয়ে যায় রুহানের কাছে, কারণ নিহা রুহানের সাথে কথা বলবে। রোদেলা নাজমা বেগমের কাছে ফোনটা দিয়ে সে ফের রান্নাঘরে চলে আসে। নাজমা বেগম আর রুহানের সাথে নিহা কথা বলতে থাকে। এইদিকে রোদেলা রান্না বান্না সেরে টুকটাক কাজও সেরে ফেলে। সব কাজ শেষ হতে হতে দুপুর হয়। রুহানকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। অতঃপর রুহানকে খাবার খাইয়ে দিয়ে রোদেলা আর নাজমা বেগম দুপুরের খাবার খেয়ে নেয়। নাজমা বেগমের রুমে নাজমা বেগমের সাথে রুহান ঘুমিয়ে যায়। এইদিকে রোদেলা নিজের রুমে চুপচাপ বসে থাকে। আর ভালো লাগছে না বলে সে ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে আসে। তাদের বাগানের সেই বেঞ্চিতে এসে বসে, যেখানে কিনা বিয়ের একদম প্রথম দিকে তাহসিনের সাথে রাত বিরতে এসে বসে থাকতো। তখন দুপুর প্রায় শেষের দিকে। রোদেলা বেঞ্চিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের রং আর তার শাড়ির রং মিলে যেন একাকার। এই যে তার পরনের শাড়িটিও নীল রঙা, আর আকাশও নীল আর সাদায় ছেয়ে আছে। রোদেলা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণ বেয়ে অশ্রু পড়ছে। আজ আর তার অশ্রু মোছার তারা দেখা গেল না।
অশ্রু তার চোখের কোণ বেয়ে আরামসে পড়ছে, তাতে তার কোনো হেলদোল নেই। রোদেলা আকাশপানে তাকিয়ে বলল, আপনি নেই আজ একটা বছর পূর্ণ হলো। আপনাকে ছাড়া ৩৬৫ দিন পার করে ফেললাম। অবাক কাণ্ড, তাই না? যে রোদেলা কিনা আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না, সে আজ কিভাবে এতগুলো দিন আপনি বিহীন কাটিয়ে ফেললো। তবে এখনকার রোদেলার সাথে অতীতের রোদেলার বড়ই তফাৎ। অতীতের রোদেলা ছিল আপনার আহ্লাদি মাইমুন, যে কিনা অল্পতেই কেঁদে কুটে শেষ হয়ে যেত। অথচ আজ যে আছে সে হচ্ছে রোদেলা, শুধুমাত্রই রোদেলা, কারো আহ্লাদি মাইমুন নয়। এই রোদেলা এখন অধিক ব্যথায় হাসি মুখে বরণ করে নিতে পারার ক্ষমতা রাখে। দেখুন না মাহমুদ সাহেব, আজ আপনার মাইমুন কতটাই না বদলে গিয়েছে। সে এখন আর অল্পতে কষ্ট পায় না। আপনি বলতেন না মাইমুন, তুমি তুমি একজন মেজরের ওয়াইফ, সেটা ভুলে যাবে না। স্ট্রং হও মাইমুন। দেখুন মাহমুদ সাহেব, আজ আপনার মাইমুন সত্যি স্ট্রং হয়ে গিয়েছে, এখন আর অল্পতে ভেঙে পড়ে না। কিন্তু আফসোস, আপনি এই মাইমুনকে দেখলেন না। আপনি এইভাবে না চলে গেলে কি খুব বেশি ক্ষতি হতো? কেন চলে গেলেন? আপনি না আমায় কথা দিয়েছিলেন আপনি ফিরে আসবেন, তবে কেন এলেন না? থেমে আকাশের দিকে তাকিয়েই বলল, সবাই বলে বসন্ত মানে রঙিন ফুলের ঋতু, বসন্ত মানেই প্রেম, ভালোবাসা, বেঁচে থাকা। অথচ আমার কাছে বসন্ত মানেই আপনি। তাই তো আপনি হারিয়ে যাওয়ার পর আমার বসন্ত হয়ে গেল বিষাদময় নীল। সবাই বসন্তে নতুন করে বাঁচে, আর আমি বসন্তে মরি এবং মরছি। কেননা এইরকম এক বসন্তেই তো আপনি হারিয়ে যান। এই বসন্ত আমায় ভীষণ পোড়ায়। আমি চাই না এই বসন্ত, যে বসন্ত আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বসন্তের এই দিনগুলো এলেই ভীষণ মনে পড়ে আমার আপনি নেই। আপনার অনুপস্থিতিই আমাকে, আমার বসন্তকে নীল করে দিয়েছে। নয়তো আমার বসন্ত তো ছিল আপনিময় রঙিন। ফিরে আসুন না, ফিরে এসে আমার বসন্তকে রাঙিয়ে দিন না। রোদেলা কথাগুলো বলতে বলতে বেঞ্চিতে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার বন্ধ চোখের কোণ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। আজ যেন তার চোখ প্রতিযোগিতায় নেমে কতটা অশ্রু বর্ষণ নামাতে পারে। চোখ বন্ধ করে রোদেলা বুঝতে পারল তার পাশে নিশ্চুপে কে যেন বসেছে। তার মস্তিষ্ক আরো জানান দিল সে ব্যক্তিটি রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা আর চোখ খুলে দেখার প্রয়োজন মনে করল না। তার এখন চোখ খুলতে ইচ্ছে করছে না। রোদেলা চোখ তখনই খুলল যখন সে বুঝতে পারল তার চোখের পানি কেউ সযত্নে মুছে দিচ্ছে। রোদেলা চোখ খুলে পাশে তাকাতেই তার প্রিয় পুরুষটাকে দেখতে পেল। হ্যাঁ, তার মাহমুদ সাহেব তার পাশে বসে আছে। এই তো তার মাহমুদ সাহেব, মেজরের মর্যাদাপূর্ণ পোশাকটি পরে বসে আছে, যার নেম প্লেটের রূপালী অক্ষরে তাসিন মাহমুদ নামটি লেখা। দেখে মনে হচ্ছে তার মাহমুদ সাহেব যেন সবেই ক্যাম্প থেকে ফিরেছেন। রোদেলা অবাক হলো না, কারণ এমনটা প্রায় হয়। সে তার মাহমুদ সাহেবকে দেখে, কিন্তু স্পর্শ করতে গেলেই মাহমুদ সাহেব মিলিয়ে যায়। আজও হয়তো এমনটাই হবে। রোদেলা তার পাশে বসা মাহমুদ সাহেবের চোখের দিকে তাকিয়ে রইল। সে শুনতে পেল তার মাহমুদ সাহেব বলছে, মাইমুন, আমি ফিরে এসেছি। রোদেলা তাচ্ছিল্য করে হাসল, বলল, কেন মিথ্যে বলছেন? এই তো এখন স্পর্শ করতে যাব তখনই হারিয়ে যাবেন। গত একটা বছর ধরে তো এমনটাই করছেন। এখন আর আপনাকে বিশ্বাস করি না আমি। চলে যান তো আপনি। আপনার সাথে খুব অভিমান করেছি আমি, আপনি এসেও বারবার হারিয়ে যান। এখনো যাবেন আমি জানি। যাবেনই যেহেতু, তাহলে আসেন কেন? এভাবে এসে কেন কষ্ট বাড়ান? আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না, চলে যান আপনি, আশা লাগবে না আপনার। কথাটা বলে রোদেলা ফের আগের মতো চোখ বন্ধ করলো। তবে বুঝতে পারলো কেউ যাচ্ছে না। রোদেলার সন্দেহ নিয়ে চোখ খুলে দেখতে পেল পাশের জায়গাটি এখনো পূর্ণ আছে, কেউ যায়নি, বরং মানুষটা যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। রোদেলা ভ্রু গুটিয়ে এলো, তার মানে এক ঝাঁক আশা বাঁধল। সে সন্দেহ নিয়ে শুধালো, মাহমুদ সাহেব, আপনি সত্যিই এসেছেন? তাসিন সেই আগের মতোই হাত বাড়িয়ে দিয়ে বলল। বিশেষ না হলে স্পর্শ করে দেখো। রোদেলার ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তার মাহমুদ সাহেব সেই প্রথম দিনগুলোর মতোই যে কথাটা বলল। রোদেলা কাঁপা কাঁপা হাতে তাহসিনের বাড়িয়ে রাখা হাতটা স্পর্শ করল। অবাক কাণ্ড, আজ আর তাহসিন মিলিয়ে গেল না। সে আজ তাহসিনকে স্পর্শ করতে পেরেছে। রোদেলা কি করবে বুঝে উঠতে পারছে না। কিছু না পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তাহসিন চট জলদি রোদেলাকে বুকে জড়িয়ে নিল। তাহসিন বুকটা পেয়ে রোদেলা আরো চিৎকার করে কেঁদে ফেলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মাহমুদ সাহেব, আপনি এসেছেন? সত্যি এসেছেন আপনি? তাহসিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে।
সে রোদেলাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখলো, বলল, হ্যাঁ মাইমুন, আমি এসেছি। আমি তোমার কাছে ফিরেছি মাইমুন। রোদেলা অঝরে কাঁদতে লাগলো। এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো সব উগরে দিল। এতদিন রোদেলার কান্নার আওয়াজ ঘরের বাহিরেও অবধি যায়নি, অথচ আজ সে তাহসিনকে পেয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে কান্না করছে। তাহসিন কিছুতেই রোদেলাকে সামলাতে পারছে না। পারবে কোত্থেকে? সে তো নিজেই কাঁদছে। তার চোখ দিয়েও তো নিঃশব্দে অশ্রুর বর্ষণ বইছে। প্রায় অনেকটা সময় পর রোদেলার কান্না থামলো। রোদেলা তাহসিনের বুক থেকে সরে এলো। এতটা দিন এই লোকটা কোথায় ছিল? তার মনে যে বহু প্রশ্ন আকুলি বিকুলি করছে। রোদেলা কান্না গলায় বলল, মাহমুদ সাহেব, আমি বিশ্বাস করতে পারছি না সত্যি আপনি এসেছেন। মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙলেই যেন আবার বাস্তবে ফিরে আসবো আবার। তাহসিন নিজের বাহুতে চোখ মুছল, বলল, এবার আমি সত্যি এসেছি মাইমুন। রোদেলা ফের কান্না করে দিল। অতঃপর বেঞ্চি থেকে উঠে ছুটে যাওয়া ধরে আবার থেমে গেল। পিছু ফিরে বলল, আপনাকে আমি বিশ্বাস করি না। মাকে ডাকতে গেলে যদি আপনি আবার হারিয়ে যান, তখন আপনি আমার সাথে চলুন। রোদেলার বাচ্চামো দেখে তাহসিন মৃদু হাসল, বলল, চলো। রোদেলা তাহসিনের হাত মুঠোতে পুরে বাসার ভেতরে গেল। হলরুম থেকে চেঁচিয়ে নাজমা বেগমকে ডাকছে। মা, ও মা, দেখে যাও না মা, জলদি আসো, দেখো না একবার। ও মা। রোদেলা যেন পাগলের মতো হয়ে গিয়েছে। রোদেলার এত চেঁচামেচিতে নাজমা বেগম নিজের রুম থেকে ছুটে আসেন। এসে রোদেলাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই তাহসিনের দিকে নজর পড়ল। নাজমা বেগম তাহসিনকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। রোদেলা ব্যাপারটা বুঝতে পারল। রোদেলা বলল, মা, আমি বলেছিলাম না উনি ফিরবেন। উনি সত্যিই ফিরেছেন। তোমার ছেলে ফিরে এসেছে মা। দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে আছে সে। রোদেলার কথা শুনে নাজমা বেগম ছেলের কাছে ছুটে এলেন। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। তার পাশাপাশি রোদেলারও কান্না করে দিল। ওনাদের কান্নাকাটিতে রুহান উঠে পড়েছে। সে বিছানায় পা ঝুলিয়ে অতঃপর তার টেকনিক খাটিয়ে বিছানা থেকে নেমে পড়ে। তারপর দু হাতে চোখ ঘষতে ঘষতে গুটি গুটি পায়ে নাজমা বেগমের রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বাইরে এসে তার দাদিমা আর মাকে কাঁদতে দেখে নিজেও ভ্যা করে কেঁদে ফেলে। তার কান্নার আওয়াজে সবার দৃষ্টি যায় নাজমা বেগমের রুমের দরজার সামনে। রোদেলা যেয়ে ছেলেকে কোলে তুলে নেয়। তাহসিন ছেলের দিকে তাকিয়ে আছে। তার যে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে প্রকাশ করতে ব্যর্থ হবে। নাজমা বেগম ছেলেকে বললেন, তোর ছেলে, যা কোলে নে। তোমার বাবা, যাও, তার কোলে যাও। রুহান ছোট ছোট চোখে তাহসিনের দিকে তাকালো, অতঃপর একটা হাসি দিয়ে চলে গেল। সে তো একে চেনে, কারণ তার মা তাকে সবসময় তাহসিনের ছবি দেখিয়ে বলতো, এটা তোমার বাবা। তাহসিনের ছবি দেখিয়েই তো রোদেলা ছেলেকে বাবা ডাকটা শিখিয়েছে। ছোট্ট রুহান তার ছোট ছোট দু হাতে তাহসিনের গাল ধরে বলল, বাপ্পা। তাহসিনের প্রাণটা যেন শীতল হয়ে গেল। অশ্রুতে তার চোখ ঝাপসা হয়ে আসছে। তাহসিন রুহানের গালে কপালে অনেকগুলো চুমু খেলো। রুহানকে সে মন ভরে আদর করলো, নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। তার সন্তান, তার ভালোবাসার চিহ্ন, এই জীবন্ত প্রাণটাকে সে অবশেষে ছুঁতে পারল। দীর্ঘ একটা বছর পরে এই প্রাণটার জন্য যে কতটাই না তড়পেছে। অবশেষে আজ সে সকল বিপদ কাটিয়ে তার ছেলের কাছে ফিরতে পারল। তাহসিন ছেলেকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। নাজমা বেগম তাজউদ্দিন মাহমুদকে কল দিয়েছে। যদিও ওনার ফেরার সময় ঘনিয়ে এসেছে, তবুও নাজমা বেগম ওনাকে কল দিয়ে জানালেন তাড়াতাড়ি ফিরতে। নাজমা বেগমের কান্না ভেজা গলা শুনে তাজউদ্দিন মাহমুদ চিন্তায় পড়ে গেলেন। তিনি রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের মাঝে তিনি বাড়িতে পৌঁছে যান। হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে আসেন। ভেতরে এসে সুধান, নাজমা, কি হয়েছে? সবাই ঠিক আছে তো? আমার দাদু ভাই ঠিক আছে তো? এইটুকু বলে তিনি সামনে তাকিয়ে তাহসিনকে দেখে অবাক হন। শুধুমাত্র অবাকই নয়, অবাকের শেষ সীমানায় যেন অতিক্রম করেন। তিনি সবার মাঝে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাহসিন ছেলেকে কোলে নিয়েই বাবার কাছে এগিয়ে গেল। এক হাতে বাবাকে জড়িয়ে ধরল। এবার তাজউদ্দিন মাহমুদ বিশ্বাস করলেন, তিনিও ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।
দাদা ভাইয়ের কান্না দেখে রুহান ফের কেঁদে উঠল। ছোট্ট রুহান বুঝতেই পারছে না সবাই তার মতো কান্না করছে কেন। রুহানের কান্নায় তাজউদ্দিন মাহমুদ কান্না থামিয়ে রুহানকে কোলে নিলেন। রুহানও থেমে গেল। এতগুলো দিন পরে তাহসিনকে ফিরে পেয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। কারোরই যেন ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না তাহসিন সত্যিই ফিরে এসেছে। তাহসিনের ফিরে আসাটা যেন নিতান্তই মিরাক্কেল। ওর ফিরে আসার খুশিতে সবার চোখেই পানি। কারো কান্নাই যেন থামার নয়। একটা বছর ধরে এই পরিবারটা যেন আঁধারে ডুবেছিল। তাহসিন যেন এক নিমিষেই সকল আধার কাটিয়ে আলোকিত করে দিল। সময়টা এখন সন্ধ্যা। পুরো বিকেল কাটলো তাহসিনকে ফিরে পাওয়ার খুশিতে, কান্নায় কান্নায়। কান্নাকাটি শেষে তাহসিন নিজের রুমে গেল ফ্রেশ হতে। শাওয়ার সেরে সে ফের হল রুমে এলো। রোদেলা আর নাজমা বেগম মিলে সন্ধ্যার নাস্তা বানাচ্ছে। খুশিতে রোদেলার হাত দিয়ে যেন কাজ উঠছেই না। রুহান তার দাদা ভাইয়ের কোলে বসেছিল। বাবাকে হল রুমে আসতে দেখে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তাহসিন ছোপায় বসে রুহানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এতে রুহানও তার নতুন ছোট ছোট দাঁতগুলো বের করে হেসে ফেলল। অতঃপর দাদার কোল থেকে নেমে তার বাবার কাছে যায়। তাহসিন রুহানকে কোলে নিয়ে বলল, শুভ জন্মদিন আমাদের জন্য তাহসিন। বাবু তোমাকে খুব ভালোবাসে শোনা। রুহান ঠোঁট এগিয়ে তাহসিনের গালে চুমু দিল। এইদিকে তাহসিনও রুহানকে আদর করে দিল। আর ওদের বাবা ছেলের এত মধুর মুহূর্ত দেখে পাশে বসে থাকা তাজউদ্দিন মাহমুদ আর রান্নাঘর থেকে রোদেলা আর নাজমা বেগমের চোখ জোড়ালো। এই দিনটা দেখার জন্যই তো ওনারা কতটাই না ছটফটিয়েছেন। ভেবেছেন বাচ্চাটা বোধহয় তার বাবার আদর থেকে বঞ্চিত হলো। কিন্তু না, সৃষ্টিকর্তা যে অন্য কিছু ভেবে রেখেছিলেন। তিনি ঠিকই বাড়ির ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দিলেন। কিন্তু তাহসিন এতদিন কোথায় ছিল, কি হয়েছিল কিছুই জানা হয়নি এখনো। ছেলেটা আস্তে ধীরে হয়তো সবটাই জানাবে। রোদেলা কাজ করতে করতে নিহাকে কল দিল। নিহাকে তাহসিনের ফেরার কথা জানালো। নিহা জেনে খুবই খুশি হলো। যেহেতু রোদেলা ব্যস্ত আছে তাই নিহাকে খবরটা জানিয়েই সে ফোন রেখে দিল। নিহাকে জানালো সে সময় করে নিহাকে ঠিক কল দিবে। কথা শেষ চা নাস্তা হাতে হল রুমে এলো। তাজউদ্দিন মাহমুদ আর তাহসিনের হাতে চায়ের কাপ দিল। অতঃপর রুহানকে বলল, মায়ের কোলে আসো বাবা, তোমার জন্য পায়েস বানিয়েছে, খাবো। রুহান দুদিকে মাথা নাড়ল। পাশাপাশি রোদেলার বাড়ানো হাতও সরিয়ে দিল। সে তার বাবার কোলেই থাকবে। ছেলের কাহিনী দেখে সবাই হেসে ফেলল। তাহসিন বলল, পায়েসের বাড়িটা আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। রোদেলা তাই করলো। পায়েসের বাটি তাহসিনের হাতে দিল। তাহসিন দ্রুত চাটা শেষ করে রুহানকে পায়েস খাইয়ে দিতে লাগলো। তাজউদ্দিন মাহমুদ চায়ে চুমুক দিয়ে তাহসিনের উদ্দেশ্যে বললেন, তাহসিন, সেদিন ঠিক কি ঘটেছিল আর তুমি বা এতটা দিন কোথায় ছিলে? তুমি সুস্থ থাকলে আমাদের কারোর সাথে কেন যোগাযোগ করো না? তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়লো। গলা খাকারি দিয়ে বলা শুরু করলো সেদিনের ঘটনাটা। সেদিন তাহসিনদের গাড়ি প্রথমে গাড়িটা ছাড়ার প্রায় 5 মিনিট পর রওনা হয়। একসাথে ছাড়ার কথা থাকলেও ওইদিকে মেজর রাশেদ তাড়া দেয়, যার দরুন প্রথম গাড়িটা আগে স্টার্ট দেওয়া হয়। এরপর তাহসিনরা সবাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে 5 মিনিট ব্যয় হয়। 5 মিনিট লেট হওয়ায় প্রথম গাড়িটা ওদের গাড়ি থেকে অনেকটাই দূরে এগিয়ে যায়। এইদিকে তাহসিনদের গাড়ি অল্প কিছু দূর গেলেই নাজমা বেগমের ফোন আসে। তাহসিন ফোন রিসিভ করলেও নেটওয়ার্কের সমস্যা থাকায় কথা বলতে পারছিল না। একদিকে রোদেলাকে এই অবস্থায় রেখে এসেছে। রোদেলার কিছু হলো না তো? ও ঠিক আছে তো? নইলে তো তার মায়ের এই সময় কল দেওয়ার কথা না। তাহসিন চিন্তায় পড়ে গেল। তাহসিন ড্রাইভারকে বলল গাড়ি থামানোর জন্য। গাড়ি থামানো হলো। তাহসিন গাড়ি থেকে নেমে একটু কিছুটা দূরে গেলে নেটওয়ার্ক পায় আর তার মায়ের ফের ফোন আসে। তাহসিন ফোন রিসিভ করে কথা বলা শুরু করে। যখন শুনেছে তার ছেলে হয়েছে তখন যে সে কতটা খুশি হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না। মায়ের সাথে কথা বলা অবস্থায় তাহসিনদের গাড়িতে বোমা ব্লাস্ট হয়। তাহসিন যেহেতু গাড়ি থেকে মাত্রই কয়েক গজ দূরত্বে ছিল তাই বোমা ব্লাস্টে সেও মারাত্মক আহত হলো। সে ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশের জঙ্গলে। সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায়। এইদিকে গাড়িতে থাকা ড্রাইভার সহ বাকি 6 জন সকলেই ঘটনাস্থলে মারা যায়। কর্নেল ওসমান রেস্কিউ টিম নিয়ে যখন এখানে এসে সবটা জানতে পারেন
তখন খুবই শোকাহত হন। তিনি সকলের আশাই ছেড়ে দিয়েছিলেন, কারণ গাড়িতে থাকা সকলের দেহ পুড়ে গলে গিয়েছে। কয়েকজনের লাশের যাতা অবস্থা হয়ে গিয়েছে। প্রথম গাড়িতে থাকা বাকি 4 সেনা সদস্যকে কর্নেল ক্যান্টনমেন্ট পাঠিয়ে দিলেন, যেহেতু ওনাদের ওপরেও বেশ ধকল গিয়েছে। এসবের মধ্যে ওনারা ট্রমাটাইজড হয়ে যাবে, তাই ওদেরকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। এইদিকে রেস্কিউ টিম ওদের খণ্ড বিখণ্ড গলিত লাশ উদ্ধার করতে করতে রাস্তার আশেপাশে সবটাই অভিযান চালালো। আর তখনই আহত তাহসিনকে সেন্সলেস অবস্থায় পেল। তারা সঙ্গে সঙ্গে কর্নেলকে ডাকলো। কর্নেল তাহসিনকে দেখে আশার আলো দেখতে পান। তাহসিনকে সঙ্গে সঙ্গে এখানকার ভালো একটা হসপিটালে অ্যাডমিট করায়। যেহেতু কর্নেল আর রেস্কিউ টিমটা শুধু এখানে ছিল, সেহেতু ওনারাই তাহসিনের খবরটা জানতো। কর্নেল রেস্কিউ টিমের প্রতিটি সদস্যকে নিষেধ করেছেন তাহসিনের কথা যেন বাইরে কেউ না জানে। ওদেরকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। যদি এই কথা বাহিরে বের হয় তবে কর্নেল ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কর্নেলের মাথায় তখন একটা কথাই ঘুরছে। তাহসিন মিশনে আসার পূর্বেই বলেছিল দলের কেউ বা কারা ষড়যন্ত্র করছে। এখন তারা ঠিক কারা সেটা তো কর্নেল এখনো জানেন না। যদি তারা তাহসিনের বেঁচে থাকার কথা শোনে, তাহসিনের ওপর ফের অ্যাটাক করে তখন। এদিকে তাহসিনের অবস্থাও বেহাল। তাহসিনের হাত পা আর পিঠের কিছুটা অংশ পড়ে গিয়েছে। কানের শ্রবণ শক্তিও আংশিক হারিয়ে ফেলেছে। রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ায় তার ডান হাত ভেঙে গিয়েছে। এছাড়াও মানসিকভাবেও বিধ্বস্ত ছিল। ডাক্তার জানায় জ্ঞান ফিরতে ফিরতে সময় লাগতে পারে, আনুমানিক 2 দিন বা তারও অধিক। যেহেতু শারীরিক আঘাতের সাথে মানসিকভাবে আঘাতও পেয়েছে। এদিকে কর্নেল গোপনেই তাহসিনের চিকিৎসা চালিয়ে যায়। কাউকেই তাহসিনের কথা জানায় না, এমনকি তাহসিনের ফ্যামিলিকেও না। যেহেতু সেই ষড়যন্ত্রকারী ওদের দলেই আছে, তার মানে সে ক্যাম্পেও আছে। তাহসিনের ফ্যামিলিও ক্যান্টনমেন্টে থাকে। যদি ওদের কোনোভাবে ক্ষতি হয়, ওদের সুরক্ষার কথা ভেবে কর্নেল 1 সপ্তাহের মধ্যে নোটিশ পাঠায় ক্যান্টনমেন্ট ছাড়ার জন্য। রোদেলারা ক্যান্টনমেন্ট ছাড়লে কর্নেল এবার নিশ্চিন্ত হন। তাহসিন পুরোপুরি রিকভারি করতে করতে প্রায় 5 মাসের মতো লাগে। বলতে গেলে এই 5 মাসে তাহসিন নিজের শরীরের সাথে যুদ্ধ করে গিয়েছে। কর্নেল মনে আশা নিয়ে সবার অজান্তেই তাহসিনের চিকিৎসা চালিয়ে যান। তাহসিন যখন পুরো সুস্থ হলো তখন তাহসিনকে তার ফ্যামিলি সম্পর্কে অবগত করা হলো। কিন্তু তাহসিন দায়িত্বের খাতিরে ফ্যামিলির সাথে দেখা করতে পারল না। আগে তার সেই ষড়যন্ত্রকারীকে ধরতে হবে, এরপর পালিয়ে যাওয়া সেই 6 আসামিকে আটক করতে হবে, নয়তো তাহসিনের সাথে তার ফ্যামিলির জীবনেরও ঝুঁকি থেকে যাবে। তাই তো তাহসিন ফ্যামিলির ভালোবাসা আপাতত দূরে ঠেলে সে দেশের কাজে নামে। তাহসিন দূর থেকেই প্ল্যান করে আর কর্নেল নতুন টিম গঠন করে তাদের নিয়ে একদম গোপনে প্ল্যান মাফিক কাজ করে। তাহসিন কর্নেলকে জানায় আগে সেই ডক্টরকে পাকড়াও করতে হবে, যে কিনা একসাথে মারা যাওয়ায় সেই 2 আসামির রিপোর্ট দিয়েছিলেন। তাহসিন 90% শিওর সে ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছেন। তাহসিনের বিশ্বাস সেই ডাক্তারের কাছে কিছু হলেও জানা সম্ভব। এদিকে ডাক্তার নাকি চাকরি ছেড়ে দিয়েছে। সে ডাক্তারের খোঁজ করতে করতে পার হলো প্রায় 2 মাস। ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলে ডাক্তার একজন পুলিশের নাম বলে, যে কিনা জেলের ওই 2 আসামির দায়িত্বে ছিল। তার কথাতেই তিনি ভুল রিপোর্ট দেন। আসলে সেই 2 আসামিকে এক প্রকার বিষ দেওয়া হয়েছে, যেটা কিনা হৃদস্পন্দন থামিয়ে দিয়ে হার্ট অ্যাটাকের মতো মৃত্যু হয়। সবটা জেনে সে পুলিশকে ধরা হয়। পুলিশকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে নারাজ। অবশেষে সে পুলিশ যেদিন আসলে অপরাধীর নামটা বলেছেন, সেদিন তাহসিন সবটা রেকর্ড করে মাস্ক, সানগ্লাস আর জ্যাকেটকে নিজেকে আবৃত করে ক্যাম্পে আসে। আর ক্যাম্পে এসেই দূর থেকে রোদেলাকে দেখে। সে এগিয়ে গেল। ওদেরকে দেখে তাহসিন যেন নিজেকে সামলাতে পারছে না। মন চাইছে ছুটতে যেয়ে ওদেরকে জড়িয়ে ধরতে, কিন্তু সে সময়টা যে এখনো আসেনি। তাহসিন ওদের পাশ কাটাতে গেলেই রোদেলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ধরতেই তাহসিন ওকে ধরতে গিয়েও থেমে যায়। রোদেলা নিজেই নিজেকে সামলে নেয়, আর একটু হলেই ছেলেটা কোল থেকে পড়ে যেত। রোদেলাও পড়ে ব্যথা পেত। সেজন্য ওদের সাবধান করতেই তাহসিন 2 কড়া কথা শুনিয়ে চলে আসে কর্নেলের রুমে। এইদিকে যখন রোদেলাও কর্নেলের রুমে যায় আর রুহানও বাবা বাবা বলে ডাকতে থাকে,
তখন তাসিনের বড্ড ইচ্ছে করে ছেলেকে বুকে টেনে নিতে। সে খুব কষ্টে নিজেকে সংযত করেছিল। সে ফোনের দিকে দৃষ্টি নিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু তার শ্রবণ রোদেলার কথার দিকেই ছিল। রোদেলা কর্নেলের ভবন থেকে বের হয়ে যদি একবার জানালার দিকে তাকাতো, তাহলে নিশ্চয়ই দেখতে পেত তাহসিন ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না চোখের আড়াল হয় ততক্ষণ তাকিয়েই রইল। ও যাওয়ার পর সে কর্নেলের সাথে জরুরি মিটিং সেরে নেয়। এমনকি এটাও বলে পুলিশ বলেছে ওর সাথে মেজর রাশেদই জড়িয়ে আছে। টাকার লোভ তাকে এই কাজ করতে বাধ্য করেছে। আর সেদিন যে ওদের গাড়িতে টাইম বোম ফিট করা ছিল সেটা মেজর রাশেদ জানতো। তাই তো নিজেদের গাড়ি আগে ছাড়ার জন্য এতটা ব্যাকুল ছিল। এমনকি বোম ব্লাস্ট হওয়ার পর বাকি 3 সেনা সদস্য যখন ছুটে আসে, তখন মেজর রাশেদ সে 6 আসামির হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে অতঃপর আসে। এই সবটা সম্পর্কে পুলিশ অবগত ছিলেন। সব ইনফরমেশন কালেক্ট করে মেজর রাশেদকে গ্রেফতার করা হয় এবং মেজর রাশেদ আর সেই পুলিশকে আদালত মৃত্যুদণ্ড দেয়। ওদের মতো দেশদ্রোহীর বেঁচে থাকার কোনো রাইটই নেই। ওদের এই লোভের জন্য 6 জন সেনাবাহিনী আর ওদের একজন ড্রাইভার মারা যায়। শুধুমাত্র তাই নয়, জেলে থাকা 2 আসামিকে দিয়ে প্রথমে মিথ্যা বলায়, এরপর ওদেরকে মেরে ফেলা হয়। তাই এদের জন্য মৃত্যুদণ্ডের মতো উপযুক্ত শাস্তি আর হতেই পারে না। তাহসিন কর্নেল আর নতুন আরও টিম বানিয়ে গত 4 মাস ধরে সে অস্ত্র পাচারকারীদের আসল ঘাঁটি বের করে এবং ওদের গ্যাংয়ের সকলকে গত মধ্যরাতে আটক করে। মিশন শেষ করে সে ভোরেই রওনা হয়, কারণ সে এখন বিপদমুক্ত। আর দুপুরের পরেই সে মাহমুদ ভিলায় এসে পৌঁছায়। বাসায় ঢুকতেই বাগানের বেঞ্চিতে রোদেলাকে দেখে এগিয়ে গিয়ে নিশ্চুপে রোদেলার পাশে বসে। বর্তমান তাহসিনের সকল ঘটনা শুনে সবার চোখই ছলছল করছে। তাহসিন একা একা নিজের সাথে কতটাই না যুদ্ধ করে গিয়েছে। ওই সময় তার পাশে প্রিয়জন বলতে কেউ ছিল না। এইদিকে যেমন রোদেলা তাহসিনের মা বাবা সহ সকলের তাহসিনের বিয়োগ ব্যথায় দিশেহারা, অন্যদিকে তাহসিনও সমানে নিজের শরীরের সাথে নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছিল। কেউই ভালো ছিল না। তাহসিন রোদেলা আর নাজমা বেগমের উদ্দেশ্যে বলল, তোমরা আর কান্না করো না প্লিজ। দেখো, আমি তো ফিরে এসেছি, এখন আর চিন্তা নেই। থেমে রুহানের দিকে তাকিয়ে বলল, জানো তো মাইমুন, যেদিন আমাদের ছেলের রুহান ক্যান্টনমেন্টে ওভাবে বাবা বাবা বলে ডাকছিল, সেদিন আমার নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছিল। ছেলেটা এভাবে ডাকছে, অথচ আমি এতটা কাছ থেকে ছেলের ডাকে সাড়া দিতে পারলাম না। তোমার কান্না ভেজে চোখগুলো মুছে দিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমার যে হাত পা বাঁধা ছিল, আমি চেয়েও পারিনি তোমাদের কাছে এগিয়ে আসতে। রোদেলা ভেজা চোখ মুছে বলল, আমার আপনার কণ্ঠ শুনেই মনে হয়েছিল ওটা আপনি। তবে আমি ভেবেছি আমি হয়তো ভুল শুনেছি, কারণ আপনাকে আমি প্রায়ই আমার পাশে দেখতাম, আপনার কথা শুনতাম। ভেবেছি সেই দিনও সেম হয়েছে, কিন্তু আমি না বুঝতে পারিনি আপনি সত্যিই আমার এতটা কাছে এসেছিলেন। সবাই মিলে গল্পগুজব করতে থাকে। গল্পগুজবের মাঝেই ডেলিভারি ম্যান এসে তাহসিনের অর্ডারকৃত কেক আর জন্মদিনের যাবতীয় জিনিস দিয়ে যায়। সাথে দিয়ে যায় রোহানের জন্য অর্ডার করা অনেক খেলনা। তাহসিন ট্রেন থেকে এসব অর্ডার করে রেখেছিল। তাহসিনের হলরুমটা বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়। কেক কাটা হয়। রুহান তো খুবই খুশি। সে তো সারাটাক্ষণ খিলখিল করে হেসেই চলেছে। খেলনা পেয়েও সে তো বেশ খুশি। সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল। রোদেলার কাছে কি যে শান্তি লাগছে। আজ কতগুলো দিন পর সে তার মাহমুদ সাহেবকে কাছে পেয়েছে, তাকে স্পর্শ করতে পারছে। রোহান শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছে। একবার বাবার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে, তো একবার মায়ের দিকে তাকিয়ে হাসছে, আবার বাবার গলা জড়িয়ে ধরছে। তাহসিন রুহানের কাণ্ডে বেশ আনন্দ পাচ্ছে। এদিকে রোদেলা তো বাবা ছেলের ভালোবাসা দেখে চোখ জুড়াচ্ছে। এটাই তো দেখতে চেয়েছিল, বাবা ছেলেকে একসাথে দেখে এখন তার চোখ আর মন দুটোই তৃপ্তি পাচ্ছে। রোহান দুষ্টুমি করতে করতেই বাবার গলা জড়িয়ে একটা সময় ঘুমিয়ে পড়ল। রোহান ঘুমিয়ে পড়তেই তাহসিন রোহানের কপালে আদর দিল। অতঃপর রোদেলার দিকে তাকালো। রোদেলা ওদেরকেই দেখছে। তাহসিন ঠিক আগের মতোই রোদেলার দিকে হাত বাড়িয়ে বলল, মাইমুন, বুকে আসো। মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির ন্যায় এসে আমার এই উত্তপ্ত বুকটা শীতল করে দাও।
রোদেলা কোনো বাক্য ব্যয় না করে তাহসিনের কাছে গিয়ে তাহসিনকে জড়িয়ে ধরলো। তাহসিনের বুকে আবেশে মাথা রাখলো। তাহসিন রোদেলাকে বুকে জড়িয়ে নিল। রোদেলা ডুকরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, প্লিজ মাইমুন, কান্না করো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রোদেলা কান্না করতে করতে বলল, কেন একটাবার জানালেন না আপনি আছেন? অন্তত একটাবার জানাতে পারতেন। আপনার অনুপস্থিতিতে আমি ভেতর থেকে কতটা ভঙ্গুর হয়ে গিয়েছিলাম, সে খবর কি আপনি রেখেছেন? তাহসিন বলল, ভেঙে মানুষ আবার শক্ত হয়ে গড়ে ওঠে, যেমনটা তুমি হয়েছ। আমি তোমার কাছে থাকলে এতটা শক্ত করে নিজেকে গড়ে তুলতে পারতে। কিন্তু আমি যে দিন দিন একাকিত্বে ডুবে যাচ্ছিলাম, সেটার কি হবে? একাকিত্বকে বিদায় জানাতেই তো এলাম আমি। তুমি ডুবে যাওয়ার আগে প্রতিবার আমি তোমায় তুলে নেব। চিন্তা নেই মাইমুন, কথা দিয়েছিলাম না ফিরে আসবো। সৃষ্টিকর্তা রহম করেছেন, তাই তো কথা রাখতে পেরেছে। আর কান্না নয়। আমি সে বলেছি না, আমি আমার সেই মাইমুনকে দেখতে চাই, যে মাইমুনের ঠোঁট জুড়ে থাকতো স্নিগ্ধ মাখা হাসি। দেখতে চাই আমার সেই সপ্তদশী ছোট মাইমুনটাকে, যে কিনা কারণে অকারণ অভিমানে মুখ ফুলাতো, লজ্জার চাদরে নিজেকে আবৃত রাখত। সেই মাইমুনকে আবার পেতে চাই। রোদেলা তাহসিনের উন্মুক্ত বুকে আকুলি বিকুলি করতে করতে বলল, কিন্তু আপনার সেই সপ্তদোষী মাইমুন তো এখন কুড়িতে পা রেখেছে। সে তো এখন আর ছোট্ট নেই। সময়ের সাথে সাথে তার বয়সের বদল ঘটেছে তার স্বভাবেরও। সে তো এখন শুধুমাত্র কারো আদরের স্ত্রী নয়, সে এখন কারো মাও। তাহসিন হাসলো, বলল, সময়ের সাথে সাথে আমিও বুড়ো হব, তোমারও বয়স বাড়বে, কিন্তু আমার মাইমুন আমার মনে সে প্রথম দিনকার মাইমুনই হয়ে থাকবে। যাকে কিনা প্রথমবার দেখে আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল, যাকে দেখে আমার চোখ বেহায়া হয়েছিল, মুখ থেকে নিশ্চিত হয়েছিল মাইমুনকে লজ্জায় ফেলার মতো কথা, যাকে পেয়ে আমার হৃদয় বারবার নিয়ন্ত্রণ হারাতে চাইতো। রোদেলা চোখ তুলে তাহসিনের দিকে তাকালো। তাহসিনও রোদেলার দিকে তাকিয়েছিল, যার দরুন নিঃশব্দে দুজনার দৃষ্টির বিনিময় হয়ে গেল। তাহসিন রোদেলার কপালে গালে ঠোঁট ছোঁয়ালো, অতঃপর অধর নিজের অষ্টজোড়া দিয়ে রাজত্ব চালালো। রোদেলার অধর সুধা পান করে রোদেলার দিকে তাকিয়ে বলল, ভালোবাসে মাইমুন। রোদেলাও একইভাবে বলল। আমিও আপনাকে ভালোবাসি মাহমুদ সাহেব। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে একটু কাব্যিকভাবে বলল, আমাদের ভালোবাসাটা ছিল নীল বসন্তের মতোই, আপেক্ষা নয় ঋতু, যেখানে জীবনের সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি একসঙ্গে মিশে এক অন্যরকম মায়াজাল তৈরি করে রেখেছিল। তাহসিন থামতেই রোদেলাও তাহসিনের চোখের দিকেই তাকিয়ে বলল, আর সে মায়াজালের ভেতরেই ছিল আপনাকে হারানোর ভয় আর ফিরে পাওয়ার এক অসীম প্রতীক্ষা। বসন্তের প্রতিটা দিন ফুরাতো আপনাকে না পাওয়ার বিরহে। বসন্তের এক একটা দিন বিষাদের নীল রং হয়ে এসেছিল আমার জীবনে। অতঃপর ফের আপনি এলেন আমার জীবনে রঙিন বসন্ত হয়ে। তাহসিন মৃদু হাসল। এখনো দুজন দুজনার দিকেই তাকিয়ে আছে। ওদের এই ভালোবাসাময় চাহনিতে যেন সময়ও থমকে যেতে চাইবে। এতটা যুদ্ধ শেষে ভালোবাসার মানুষ দুটি আবার এক হলো। হ্যাঁ, যুদ্ধই তো বটে। এই যে গত একটা বছর ধরে দুজনেই তো নিজেদের মনের সাথে যুদ্ধ করে গেল, সময়ের সাথে যুদ্ধ করে গেল। রোদেলা নিজের মনকে শক্ত রাখত, তার বিশ্বাস তার মাহমুদ সাহেব ঠিক ফিরে আসবে। অন্যদিকে তাহসিনও সময়ের সাথেই যুদ্ধ করলো। সে অপেক্ষায় ছিল তার কাঙ্ক্ষিত কাজ কবে শেষ হবে, আর কবে সে তার পরিবারের কাছে, তার মাইমুনের কাছে ছোট যাবে। দুজনেই সময়ের পথ চেয়েছিল। জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে থাকতে হয়। এখানে সুখটা যেমন হাসি মুখে গ্রহণ করে নেওয়া হয়, তেমনই দুঃখটাকেও ধৈর্যের সাথে বরণ করে নিতে হয়। সুখ আর দুঃখ এই দুয়ের মিশ্রণই হচ্ছে জীবন। এখানে সুখ যেমন করে আসে, দুঃখ সেভাবেই আগমন করে। সুখ আসেই দুঃখের আগাম বার্তা নিয়ে, আবার দুঃখের প্রস্থানেই সুখের আগমন ঘটে। মানুষ বসন্তের জন্য অপেক্ষা করে, কিন্তু সব বসন্ত রং ছড়ায় না, রঙিন হয় না। কখনো কখনো সে তার বিষাদের নীল রঙে এসে ধরা দেয়, যা থেকে মানুষ পালাতে চায়, কিন্তু তা কি পারে? একদমই পারে না। সে নীল বসন্তকে আলিঙ্গন করেই জীবনকে এগিয়ে নিতে হয়। জীবনের সবটুকু যদি হয় এক টুকরো রঙিন বসন্ত, তবে দুঃখটুকু হয় বিষাক্ত নীল বসন্ত। বিষাদের নীল রং কাটাতে মানুষ অপেক্ষা করে রঙিন এক বসন্তের আশায়। হয়তোবা নীল রং মুছে কোনো এক বসন্ত রঙিন হয়ে ধরা দেয়। তবুও কারো কারো জীবনে কিছু বসন্ত বিষাদের রঙে রাঙানো নীল বসন্ত হয়েই গেঁথে থাকে আমরণ।
রঙিন সময় এলেও নীল বসন্তীটি থেকে যায় হৃদয়ের গভীরে অমলিন স্মৃতি হয়ে।